প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ঘরে আমার স্কুলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি জান্নাতুল ফেরদৌস মৌ। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের পাঠে আমরা নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বিষয়ের আমার পরিচয় কবিতাটি পড়ব। তোমরা গত ক্লাসে আমার পরিচয় কবিতাটির লেখক পরিচিতি সম্পর্কে জেনেছিলে। অর্থাৎ আমার পরিচয় কবিতাটি লিখেছে সৈয়দ শামসুল হক। তোমরা গত ক্লাসে কিন্তু সৈয়দ শামসুল হক সম্পর্কে জেনেছিলে। এই যে আমার পরিচয় কবিতাটি, এই কবিতাটির যে মূল ভাব সেটাও তোমরা গত ক্লাসে জেনেছিলে। আজকের পাঠ থেকে আমরা যা যা শিখতে পারবো, আমার পরিচয় কবিতাটি দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন সেই বিষয়টা আমরা আজকে জানবো। এবং আমার পরিচয় কবিতার থেকে বেশ কিছু টিকা আছে। আমার পরিচয় কবিতার যে অধ্যায়টি, সেই অধ্যায়ে বেশ কিছু টিকা আছে। সেই টিকাগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো আমরা মূল পাঠে চলে যাই। শিক্ষার্থীরা, আমার পরিচয় কবিতাটি আমি আবৃত্তি করছি, তোমরাও বই দেখে দেখে আমার পরিচয় কবিতাটি আবৃত্তি করবে। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। আমি বাংলার আল পথ দিয়ে হাজার বছর চলি। চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। ১৩০০ নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে। আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে। আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে। আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলার থেকে। এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে। এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে। এসেছি বাঙালি বরেন্দ্র ভূমি সোনা মসজিদ থেকে। এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে। আমি তো এসেছি সার্বভৌম ১২ ভূঁইয়ার থেকে। আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে। আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে। আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে। এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে। এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে। এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে। এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবর থেকে। আমি তো এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে। আমি তো এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে। এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে। শুধাও আমাকে, এত দূর তুমি কোন প্রেরণায় এলে? তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই। সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। তো শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা কবিতাটি আবৃত্তি করলাম। এখন আমরা এই কবিতাটি দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো চলো আমরা মূল আলোচনায় চলে যাই। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। এই যে এখানে বলা হয়েছে আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, এখানে বাংলায় শব্দটি কেন ব্যবহার হয়েছে? এখানে কেন বাংলাদেশ ব্যবহার হয়নি? তোমরা অনেকেই জেনে থাকবে এই কবিতাটি কিন্তু অনেক আগে কবি লিখেছেন। তখন কিন্তু এই যে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এই দেশগুলো আলাদা আলাদা ছিল না। তখন এই দেশগুলো একসাথে ছিল। এই জন্য তখন বাংলাদেশের নাম বাংলাদেশ ছিল না, যে কারণে এখানে লেখক বলেছেন লেখক বাংলায় জন্মেছে এবং লেখক বাংলায় কথা বলে। আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। এখানে দেখো একটি শব্দ আছে আলপথ। আলপথ অর্থ হচ্ছে জমির সীমানার পথ। এখানে আলপথ দ্বারা লেখক বোঝাতে চেয়েছেন এই যে বাংলার জমির সীমানা বা বাংলার যে রাস্তা, সেই রাস্তায়, সেই পথে কবি হাজার বছর ধরে চলছে। চলি পলিমাটি কমলে আমার
চলার চিহ্ন ফেলে, চুলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। তোমরা লক্ষ্য করলে দেখবে নদীর পাড়ে কিন্তু পলিমাটি থাকে। নদীর পাড় দিয়ে যখন কেউ হাঁটে তখন কিন্তু পলিমাটিটা এতই নরম থাকে, তার পায়ের চিহ্ন সেখানে পড়ে থাকে। 1300 নদী সুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে। এখন আমাদের দেশে আসলে তেমন নদ নদী না থাকলেও যখন বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিনটা দেশ একসাথে ছিল, সেটা অনেক অনেক আগের কথা, তখন কিন্তু এই বাংলায় প্রচুর নদ নদী ছিল। সেজন্যই লেখক এখানে বলেছেন 1300 নদীর সুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে। আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে। লেখক এখানে দুটো শব্দ ব্যবহার করেছেন, চর্যাপদ এবং সওদাগরের ডিঙার বহর। এই দুটো শব্দ দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন? লেখক বোঝাতে চেয়েছেন চর্যাপদ। চর্যাপদ হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য ঐতিহ্যের প্রথম নিদর্শন। হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদের পাণ্ডুলিপি উদ্ধার করেন। 600 শতক থেকে 1100 শতকের মধ্যে পদগুলো রচিত হয়েছে। এই পদগুলোর মধ্যে প্রাচীন বাংলার সাধারণ মানুষের প্রাণময় জীবন চিত্র ফুটে উঠেছে। সওদাগরের ডিঙার বহর। মঙ্গল কাব্যে চাঁদ সওদাগরের বাণিজ্যের কথা আছে। কবি আমাদের ব্যবসা বাণিজ্যের ঐতিহ্য বোঝাতে এই লোককাহিনীর আশ্রয় গ্রহণ করেছেন। অর্থাৎ কবি এখানে চর্যাপদ দ্বারা বাংলা সাহিত্যের আদি নিদর্শন এবং সওদাগরের ডিঙার বহর এটি দ্বারা কবি এখানে বাংলায় যে ব্যবসা বাণিজ্যের ঐতিহ্য ছিল সেই ঐতিহ্যের কথা তুলে ধরেছেন। পরবর্তী লাইনে দেখো, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে। এখানেও আমরা দুটো শব্দ পাই, একটি হচ্ছে কৈবর্তের বিদ্রোহী, আরেকটা হচ্ছে পালযুগ। এই যে কৈবর্তের বিদ্রোহী এবং পালযুগ, এই দুটো শব্দেরও কিন্তু টিকা আমাদের পাঠ্যপুস্তকে দেয়া আছে। তো চলো আমরা দেখে নেই। 11 শতক থেকে আনুমানিক 1070 থেকে 1077 খ্রিস্টাব্দ পর্যন্ত মহিপালের বিরুদ্ধে অনন্ত সামন্ত চক্র মিলিত হয়ে যে বিদ্রোহ করেন তাই আমাদের ইতিহাসে কৈবর্ত বিদ্রোহ নামে খ্যাত। এই বিদ্রোহের নেতা ছিলেন কৈবর্ত সম্প্রদায়ের লোক, তার নাম দিব্য বা দিব্যক। বাঙালি জাতির বিদ্রোহের ঐতিহ্য বোঝাতে এই বিদ্রোহের উল্লেখ করা হয়েছে। পালযুগ। 750 খ্রিস্টাব্দে গোপালের রাজ্য শাসনের মধ্য দিয়ে বঙ্গে পাল যুগের সূচনা হয়। তারপর 400 বছর পাল বংশের রাজত্ব টিকেছিল। এ সময় শিল্প সাহিত্যের অসামান্য বিকাশ সাধিত হয়। চিত্রকলায়ও এই সময়ের সমৃদ্ধি লক্ষ্যযোগ্য। কবি আমাদের শিল্পের সমৃদ্ধ ঐতিহ্য বোঝাতে পাল যুগের চিত্রকলার উল্লেখ করেছেন। এই দুটো লাইন দ্বারা দেখো কবি এখানে কি বোঝাতে চেয়েছে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে। অর্থাৎ এখানে বাঙালির বিদ্রোহের যে ঐতিহ্য সেটা তুলে ধরা হয়েছে। আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলার থেকে। এখানে আবার কবি আমাদের বাংলা যে শিল্পের সমৃদ্ধি লাভ করেছিল সেটি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। পরবর্তী চরণগুলো দেখো। এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলায় মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে। এখানে হচ্ছে পাহাড়পুরের বৌদ্ধ বিহার এবং বরেন্দ্র ভূমে সোনা মসজিদ, এই দুটো শব্দও কিন্তু আমাদের পাঠ্যপুস্তক বইয়ে টিকা দেওয়া আছে। তো চলো আমরা এই টিকাগুলো প্রথমে জেনে নেই। পাহাড়পুরের বৌদ্ধ বিহার বর্তমান নওগাঁ জেলার বদলগাছি থানায় পাহাড়পুর গ্রামে এই প্রাচীন বিহার অবস্থিত। 1879 সালে স্যার কানিংহাম এই বিশাল কীর্তি আবিষ্কার করেন। দ্বিতীয় পাল রাজা শ্রী ধর্মপাল দেব এই বিশাল বিহার তৈরি করেছিলেন। একে সোমপুর বিহারও বলা হয়। পৃথিবীর সবচেয়ে বড় বিহারগুলোর মধ্যে এটি অন্যতম। কবি আমাদের প্রত্নতাত্ত্ব ঐতিহ্যের পরিচয় দিতে পাহাড়পুরের বৌদ্ধ বিহারের উল্লেখ করেছেন।
বরেন্দ্রভূমি সোনা মসজিদ। বরেন্দ্রভূমি সোনা মসজিদ বলতে চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত ছোট সোনা মসজিদকে বোঝানো হয়েছে। বড় সোনা মসজিদ ভারতের গৌড়ে অবস্থিত। হোসেন শাহের রাজত্বকাল 1493 থেকে 1519 খ্রিস্টাব্দ আমলে এই মসজিদটি নির্মিত হয়। অসাধারণ শিল্প সৌন্দর্য মণ্ডিত স্থাপত্যকর্ম হিসেবে সোনা মসজিদ অন্যতম। কবি আমাদের মুসলিম ঐতিহ্যের সুমহান নিদর্শন দিয়ে এটি উল্লেখ করেছেন। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে। এখানে পাহাড়পুরের বৌদ্ধ বিহার দ্বারা কবি বোঝাতে চেয়েছেন বাংলায় যে প্রত্নতত্ত্বের ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যের যে বাঙালি বিখ্যাত বা বাঙালি সমৃদ্ধ, সেটির পরিচয় এখানে তুলে ধরা হয়েছে। এসেছি বাঙালির জোর বাংলায় মন্দির বেদি থেকে। এসেছি বাঙালি বরেন্দ্রভূমে সোনা মসজিদ থেকে। এখানে বরেন্দ্রভূমে সোনা মসজিদ দ্বারা কবি বোঝাতে চেয়েছে বরেন্দ্রভূমি সোনা মসজিদ হচ্ছে মুসলিম ঐতিহ্যের সুমহান নিদর্শন। এই লাইনটি দ্বারা লেখক মুসলিম ঐতিহ্যের যে সুমহান নিদর্শন সেটি তুলে ধরেছেন। পরের অংশে দেখো কবি কি বোঝাতে চেয়েছেন, আমি তো এসেছি সার্বভৌম 12 ভূঁইয়ার থেকে। আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে। এখানে এই যে 12 ভূঁইয়াদের কথা বলা হয়েছে বা মহুয়ার পালা, কমলার দিঘির কথা বলা হয়েছে, এগুলো নিয়েও কিন্তু আমাদের পাঠ্যপুস্তকে টিকা দেয়া আছে। তো চলো প্রথমেই আমরা টিকাগুলো পড়ে নেই। সার্বভৌম 12 ভূঁইয়া। বাংলায় পাঠান কররানী বংশের রাজত্ব দুর্বল হয়ে পড়লে খুলনা, বরিশাল, সোনারগাঁও, ময়মনসিংহ ও শ্রীহট্টে স্বাধীন জমিদারদের উত্থান ঘটে। 1575 সালে মোগল সম্রাট আকবর বাংলা জয় করার পর এই স্বাধীন জমিদারগণ ঈসা খাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে মোগল শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ান। ইতিহাসে এরাই 12 ভূঁইয়া নামে পরিচিত। এরা হলেন ঈসা খাঁ, চাঁদ রায়, কেদার রায়, প্রতাপাদিত্য, লক্ষণ মাণিক্য প্রমুখ। কমলার দিঘি। ময়মনসিংহ গীতিকার একটি পালা। মহুয়ার পালা ময়মনসিংহ গীতিকার একটি পালা। এই অংশে দেখো আমরা কি দেখতে পাই, আমি তো এসেছি সার্বভৌম 12 ভূঁইয়ার থেকে। আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে। এই যে কমলার দিঘি মহুয়ার পালা, এগুলো হচ্ছে ময়মনসিংহ গীতিকা। এগুলো কিন্তু বাঙালির ঐতিহ্য। তো চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে। আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণা থেকে। এখানে দেখো তিতুমির এবং গীতাঞ্জলি ও অগ্নিবীণা এই শব্দগুলোর যে টিকা, সেগুলো কিন্তু আমাদের পাঠ্যপুস্তকে দেয়া আছে। তো চলো কবি এখানে কি বোঝাতে চেয়েছেন সেটা জানার আগে আমরা এই যে তিতুমির এবং গীতাঞ্জলি ও অগ্নিবীণা এগুলো সম্পর্কে জেনে নেই। তিতুমির 24 পরগনা জেলার হায়দরপুর গ্রামে 1782 সালে মীর নিসার আলী ওরফে তিতুমির জন্মগ্রহণ করেন। তিনি অত্যাচারী ইংরেজ ও হিন্দু জমিদারদের বিরুদ্ধে দীর্ঘদিন সংগ্রাম করেছেন। 1831 সালের 19 নভেম্বর ইংরেজ বাহিনীর সঙ্গে লড়াই করে তিনি শহীদ হন। হাজী শরীয়তুল্লাহ মাদারীপুর জেলার শিবচর থানার সামাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘকাল মক্কায় অবস্থান করে ইসলাম ধর্ম বিষয়ে অগাধ পাণ্ডিত্য অর্জন করেন। তিনি ধর্মকে আশ্রয় করে সকল কুসংস্কারের বিরুদ্ধে সোচ্চার হন। তার এই আন্দোলনকে ফরায়েজি আন্দোলন বলে। এরপর তিনি আব্দুল ওহাব নামক এক ধর্ম সংস্কারকের মতাদর্শে বিশ্বাসী হয়ে ওহাবী আন্দোলনের সঙ্গে যুক্ত হন। তিনি সাধারণ মানুষকে ধর্মের প্রকৃত রূপ ও তাদের অধিকার সম্পর্কে সচেতন করার চেষ্টা করেছেন। এছাড়া বিদেশি শাসন, শোষণ, জমিদার, জোতদার ও মহাজনদের অত্যাচার থেকে মানুষকে মুক্ত করার জন্য আন্দোলন করেন। তো শিক্ষার্থীরা দেখো, আমি তো এসেছি তিতুমির আর হাজী শরীয়ত থেকে। আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণা থেকে। এই যে তিতুমির এবং হাজী শরীয়তুল্লাহর কথা এখানে উল্লেখ করা হয়েছে, তারা দুজনে কিন্তু বাঙালি ছিলেন এবং দুজনই প্রচন্ড সাহসী ছিলেন। তো শিক্ষার্থীরা দেখো পরের অংশে লেখা আছে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে। এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে। এখানেও ক্ষুদিরাম এবং সূর্য সেনের কথা উল্লেখ আছে। জয়নুল এবং
অবন ঠাকুরের কথা উল্লেখ আছে। তো এই যে চারজন ব্যক্তি, এই চারজন ব্যক্তি সম্পর্কে চলো জেনে নেই। ক্ষুদিরাম ক্ষুদিরাম বসু 1889 থেকে 1908 খ্রিস্টাব্দে মেদিনীপুর জেলায় মৌবনী গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে ভুলবশত দুইজন ইংরেজ নারীকে হত্যা করেন। 1908 সালের 11ই আগস্ট এই মহান বিপ্লবীর ফাঁসির আদেশ কার্যকর হয়। সূর্য সেন মাস্টার দ্য সূর্য সেন 1893 খ্রিস্টাব্দে চট্টগ্রাম জেলায় রাউজান থানায় নোয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। আজীবন তিনি ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে নিয়োজিত ছিলেন। 1930 সালে তিনি চট্টগ্রামকে ইংরেজ মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করেন, কিন্তু বেশি দিন তা রক্ষা করতে পারেননি। 1934 সালের 12 জানুয়ারি তার ফাঁসি হয়। জয়নুল আবেদিন কিশোরগঞ্জের কেন্দুয়া থানায় জন্মগ্রহণ করেন। তিনি জন্মগ্রহণ করেন 1914 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন 1976 খ্রিস্টাব্দে। তিনি শিল্পাচার্য হিসেবে খ্যাত। দেশজ ইতিহাস ও ঐতিহ্য সংস্কৃতির পটভূমিতে তার বিপুল শিল্পকর্ম রচিত। দুর্ভিক্ষ তাড়িত জীবন ও জগতের ছবি এঁকে তিনি অসামান্য এক জীবন তৃষ্ণার পরিচয় দিয়েছেন। বাংলাদেশের শিল্পকলা আন্দোলনের তিনি পথিকৃৎ। অবনীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 1871 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন 1951 খ্রিস্টাব্দে। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তিনি বিখ্যাত চিত্রশিল্পী, তবে শিশু সাহিত্যিক হিসেবেও তিনি অসাধারণ প্রতিভার পরিচয় দিয়েছেন। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে। এই যে ক্ষুদিরাম, সূর্য সেন, জয়নুল আবেদিন এবং অবন ঠাকুর, এরা কিন্তু বাঙালি, অর্থাৎ এই বাংলায় তাদের জন্ম। এখানে কবি আসলে যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে এই বাংলায় কত নামকরা ব্যক্তিদের জন্ম। একবার চিন্তা করে দেখো, আমরা বাংলায় কত বিখ্যাত বিখ্যাত লেখক, কত বিখ্যাত সাহিত্যিক এবং চিত্রশিল্পীও পাই। পরের অংশে দেখো, কবি বোঝাতে চেয়েছেন এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবর থেকে। শিক্ষার্থীরা এখান থেকে আমরা লাল রাজপথ কি সেটিও জানবো এবং বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে আমাদের পাঠ্যপুস্তকে যে টিকা দেওয়া আছে সেটি আমরা এখন দেখে নিব। রাষ্ট্রভাষার লাল রাজপথ। 1952 সালে রাষ্ট্রভাষা বাংলার অধিকারের জন্য এদেশের মানুষের রক্তে রঞ্জিত হয়েছে ঢাকার রাজপথ। আর সেই রাষ্ট্রভাষা আন্দোলনের সাফল্যের পথ ধরেই সূচিত হয় স্বাধীনতা আন্দোলন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন 1920 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন 1975 খ্রিস্টাব্দে। ফরিদপুর জেলায় বর্তমানে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাঙালি জাতির তিনি জাতির পিতা। তার বিস্ময়কর প্রতিভাদীপ্ত নেতৃত্বে দীর্ঘ সংগ্রামের পথ অতিক্রম করে 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে জয়লাভ করে। তিনি আমাদের স্বাধীনতার প্রতীক, মুক্তির প্রতীক, সমৃদ্ধির প্রতীক। এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে। এখানে লাল রাজপথ থেকে বলতে কবি কি বোঝাতে চেয়েছে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখানে 1952 সালের যে ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলনের কথা এখানে উল্লেখ করা হয়েছে। এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবর থেকে। শিক্ষার্থীরা তোমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে ইতোমধ্যে জেনে গেছো। আমরা টিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বুঝিয়ে বলেছি। তো শিক্ষার্থীরা চলো পরের অংশে চলে যাই। আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে। এই যে চারটা লাইন, এই চারটা লাইনে দেখো একটি শব্দ আছে জয় বাংলার। এই জয় বাংলার এই শব্দটির কিন্তু টিকা আমাদের পাঠ্যপুস্তকে দেয়া আছে। তো চলো প্রথমে আমরা এই টিকাটি সম্পর্কে আগে জেনে নেই। মুক্তিযুদ্ধের সময়ে জাতীয় স্লোগান হিসেবে অসাধারণ এক প্রেরণা সঞ্চারী শব্দমালা। এই স্লোগান ঐক্য ও সংহতির প্রতীক। অর্থাৎ এই যে জয় বাংলা শব্দটি, এই শব্দটি কিন্তু যখন আমাদের দেশে যুদ্ধ হয়েছিল, অর্থাৎ মুক্তিযুদ্ধ হয়েছিল, তখন কিন্তু বাঙালিরা এটি
তাদের উৎসাহ উদ্দীপনা জাগ্রত করার জন্য এই জয় বাংলা শব্দটি ব্যবহার করত। এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে। তবে তুমি বুঝি বাঙালি জাতির মন্ত্রটি শোনো নাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। বাঙালি জাতি একটা কথাই বিশ্বাসী, সেটা হচ্ছে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমাদের একমাত্র পরিচয় হচ্ছে আমরা মানুষ, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়, এর উপরে আর কিছুই হতে পারে না। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। তোমরা আগের লাইনটিতে দেখেছিলে যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এবং পরের লাইনে দেখো আছে একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই। অর্থাৎ কবি এখানে বোঝাতে চেয়েছেন আমরা মানুষ, আমাদের এটাই একমাত্র পরিচয় হওয়া উচিত। আমাদের মাঝে কোনো অহংকার, কোনো বিদ্বেষ, কোনো হিংসা, কোনো কিছুই আসলে নেই। আমরা বাঙালি, বাঙালিদের একটাই পরিচয়, আমরা সবাই মানুষ, আমরা সবাই একসাথে থাকবো, একসাথে বাঁচবো। যতই বিপদ আসুক না কেন, আমরা সব বিপদে আমরা একসাথে লড়াই করব। আমরা সুখেও একসাথে থাকবো, আমরা দুঃখেও একসাথে থাকবো। তো শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই আমার পরিচয় কবিতাটি দ্বারা কবি এখানে কি বোঝাতে চেয়েছেন সেটা পুরোটা কবিতা পড়ে তোমরা বুঝে ফেলেছো। আজকের পাঠ শেষে আমরা যা যা শিখতে পারলাম, আজকের পাঠ শেষে আমরা আমার পরিচয় কবিতাটির যেই মূল ভাব, অর্থাৎ কবি এখানে কি বোঝাতে চেয়েছেন সেটা নিয়ে আলোচনা করলাম। এবং আমার পরিচয় কবিতাটি থেকে বেশ অনেকগুলো টিকা আমাদের পাঠ্যপুস্তকে দেয়া আছে, আমরা টিকাগুলো সম্পর্কেও আলোচনা করলাম। টিকাগুলো নিয়ে আমরা বিস্তর আলোচনা করেছি আজকের ক্লাসে। তো শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিব। তো বাড়ির কাজটা তোমরা স্কুল খোলার পর অবশ্যই তোমার শ্রেণী শিক্ষকের নিকট জমা দিবে। বাড়ির কাজটা ঝটপট তোমরা খাতায় লিখে ফেলো। আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে। এই যে লাইনটি আমি বললাম, এই লাইনটি দ্বারা তুমি কি বুঝলে সেটি তুমি তোমার নিজের ভাষায় খাতায় লিখবে এবং স্কুল খোলার পর অবশ্যই তোমার শ্রেণী শিক্ষকের কাছে জমা দেবে। তো শিক্ষার্থীরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করো। আল্লাহ হাফিজ।